আজ আমরা ব্যাখ্যা করব এক অনন্য এবং গভীর অর্থবহ সিনেমা দ্য প্ল্যাটফর্ম। এটি একটি স্প্যানিশ সায়েন্স ফিকশন থ্রিলার মুভি, যেখানে দেখানো হয়েছে সমাজের শ্রেণী বৈষম্য এবং মানব প্রকৃতির অন্ধকার দিক। সিনেমার গল্পটি একটি রহস্যময় কারাগারের মধ্যে অবতীর্ণ হয়, যেখানে বন্দীরা স্তরভিত্তিক বিভক্ত। উপরের স্তরের মানুষের জন্য সুবিধা বেশি আর নিচের স্তরের মানুষদের ভাগ্যে জোটে বঞ্চনা। তাহলে শুরু করা যাক এই অদ্ভুত কিন্তু চিন্তা উদ্দীপক গল্পের বিশ্লেষণ। গল্পের মূল চরিত্র গোরেং, যিনি স্বেচ্ছায় এই কারাগারে প্রবেশ করেন। প্রতিটি বন্দী এখানে 6 মাস থাকতে বাধ্য এবং প্রতি মাসে তাদের স্তর পরিবর্তন হয়। তার সঙ্গী তিমাগাশি তাকে নিয়ম বোঝায়। প্রতিদিন একটি খাবারের প্ল্যাটফর্ম ওপর থেকে নিচে নামে এবং উপরের স্তরের বন্দীরা আগে খেতে পারে, ফলে নিচের স্তরে থাকা মানুষদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। গোরিং প্রথমে ভাবেন যদি সবাই সমানভাবে খায় তবে কেউ না খেয়ে মরবে না। এখানে উপর থেকে আসা টেবিল, যেখানে অনেক মানুষ আগেই খেয়েছে এবং অনেক আবর্জনা করে রেখেছে, যেটা দেখতে বিচ্ছিরি লাগছিল। গোরিং সেখান থেকে শুধু একটা আপেল উঠিয়ে তার হাতে রাখে, সে পরে খাবে বলে। সেখানে তার সঙ্গী তাকে কিছুই বলে না। তিমাগাশি তাকে পরবর্তীতে বলতে থাকে, তুমি যদি তোমার হাতের খাবারটা না ফালাও তাহলে এই ফ্লোরটা পুরোটা গরম হয়ে যাবে এবং তোমার মৃত্যুর আগ পর্যন্ত এটা গরম হতেই থাকবে। গোরিং ধীরে ধীরে বাস্তবতা উপলব্ধি করছে। গোরিং প্রথমে ভাবেন যদি সবাই সমানভাবে খায় তাহলে কেউ না খেয়ে মরবে না, কিন্তু বাস্তবে দেখা যায় উপরের স্তরের লোকেরা লোভী ও নির্মম। গোরিং একসময় বুঝতে পারে এই কারাগার আসলে সমাজের প্রতিচ্ছবি, যেখানে শক্তিশালী ব্যক্তিরা সবকিছু দখল করে আর দুর্বলরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। তিমাগাশি গোরিংকে বলে, উপরের মানুষরা বাঁচবে, নিচেররা মরবে, এটা জীবনযাত্রার স্বাভাবিক নিয়ম। গোরিং আস্তে আস্তে বুঝতে পারে এখানে কেউ স্থায়ী নয়। প্রতি মাসে সবার অবস্থান পরিবর্তন হয়, কেউ ভাগ্যক্রমে ওপরে ওঠে, কেউ নিচে নামে। এখানে প্রবেশ করার সময় যার যার ব্যক্তিগত পছন্দের এক একটা জিনিস আনতে পারে। গোরিং তার প্রিয় বই আনে এবং তার সঙ্গী একটা ধারালো অস্ত্র নিয়ে আসে সেখানে। এরই মধ্যে খাবারের টেবিলের সাথে একটি আহত মহিলা উপর থেকে নিচে নামে এবং সেই মহিলার সহযোগিতা করার জন্য গোরিং হাত বাড়ায়। তবে সেখানে সেই তার সঙ্গী যে ছিল সে তাকে বলে যেন তাকে না ছোঁয়ে। এই মহিলাটি তার মেয়ের খোঁজে উপর থেকে নিচে নামে প্রত্যেক সপ্তাহে, এবং এই বিষয়টি গোরিং যখন জানতে পারে তখন তিমাগাশিকে জিজ্ঞেস করে এখানে কোনো মেয়ে আছে কিনা। তবে তিমাগাশি জানায় এই মহিলাটির মাথায় সমস্যা এবং প্রত্যেক ফ্লোর থেকে কিছু মানুষদেরকে সে মেরে ফেলে এবং এভাবে তার মেয়েকে খুঁজতে থাকে। মানে এখানে আমরা বুঝতে পারি এখানে কোনো বাচ্চা বা নাবালিক কেউ ঢুকতে পারে না। সেখানে গোরিং সেই তিমাগাশির সাথে তাল মিলিয়ে থাকতে থাকে। হঠাৎ 1 মাস পূর্ণ হয় এবং সেই রাতে সবাই অজ্ঞান হয়ে যায়। ঘুম থেকে তারা উঠে দেখবে নতুন এক ফ্লোরে আছে। সেখানে ঘুম থেকে ওঠার পরে গোরিং বুঝতে পারে সে বাধা এবং তিমাগাশি তাকে জানায় তারা অনেক নিচে আছে এবং সেখানে খাবার পৌঁছায় না। অনেকে চোখ খুলে যখন তাদের ফ্লোর দেখতে পায় তখন তারা আত্মহত্যা করতে বাধ্য হয়, কারণ এখানে অবশ্যই তারা খাবার পাবে না এবং না খেতে পেয়ে মারা যাবে। জন্য আগেভাগেই তারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। এখানে তিমাগাশি গোরিংকে তার আসল রহস্য জানায়। তিমাগাশি এখানে আসে 6 মাস আগে এবং 6 মাস পর্যন্ত সে এখানে তার সঙ্গীদেরকে খেয়েই বেঁচে ছিল। ঠিক একইভাবে গোরিংকেও সে খাবে এবং বেঁচে থাকবে। তবে গোরিংকে যখন সে মারবে সেই মুহূর্তে সেই মেয়েটি, যে মেয়েটির সাহায্যের জন্য গোরিং হাত বাড়িয়েছিল, সে তিমাগাশিকে মেরে ফেলে আর গোরিংকে সহযোগিতা করে। এখানে ভাগ্যক্রমে গোরিং বেঁচে যায় এবং এই মেয়েটি গোরিংয়ের হাতে চাকু দিয়ে তাকে মারতে বলে, অর্থাৎ তিমাগাশিকে। গোরিং রাগে সেই তিমাগাশিকে অর্থাৎ তার সঙ্গীকে মারে এবং সেখানে তারই মাংস খেয়ে বেঁচে থাকে। সেই মেয়েটি গোরিংকে আলবিদা জানায়, মানে বাই বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। গোরিং একাই সেই ফ্লোরে থাকে। কিছুদিন পরে যখন 1 মাস পূর্ণ হয় তখন গোরিং চোখ খুলে দেখতে পায় সে একটা ভালো ফ্লোরে আছে এবং ফ্লোরের নাম্বার হচ্ছে 33। গোরিং মূলত এই জেলখানায় আসে তার একটাই কারণ, সে তার সিগারেট খাওয়ার খারাপ অভ্যাসকে ছাড়তে চায় এবং ভবিষ্যতে সে একটা ভালো বই লিখতে চায়। এটার জন্য
মন মানসিকতা ঠিক করার জন্য এখানে সে থাকতে চায়। ইমুগুরি নামের একজন মহিলা যে কিনা এই সংস্থায় কাজ করে, সে মনে করতো এই জেলের ভিতরে সকলে একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকবে। তবে এখানে ঢোকার পরে সে বুঝতে পারে একজন আর একজনের খাবার নিয়ে কারাকারি করছে এবং জান নিয়ে কারাকারি করছে। মানে যারা উপরের সেলে আছে তারা হচ্ছে খাবার দাবার বেশি খায় এবং নিচের মানুষজন খাবার দাবার পায় না। তো এই বিষয়গুলো লক্ষ্য করার পরে সে নিজেই তার খাবার না খেয়ে নিচের মানুষদেরকে দিয়ে দিচ্ছে এবং তাকে বলছে সে যেন তার খাবার না খেয়ে তার মতো সাজিয়ে নিচের মানুষের জন্য খাবার রেখে দেয়। তবে নিচের কেউই তার কথা শুনছে না এবং সে যেরকম করার চেষ্টা করছে, অর্থাৎ সবাই মিলে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকবে, তবে এটা আসলে কেউ মেনে নিতে পারছে না এবং যে যার মতো পারছে সেরকমই বেঁচে থাকছে। গোরিং প্রথমে এসে এই বিষয়গুলোই অবজার্ভ করে, আর ইমুগুরি যেটা করতে চাচ্ছে গোরিংও সেটা করতে চাচ্ছিল। অবশেষে গোরিং রাগ হয়ে নিচের লোকদেরকে বলতে থাকে, তোমরা যদি তোমাদের খাবার নষ্ট করো এবং নিচের লোকদের জন্য খাবার না রাখো তাহলে আমি তোমাদের খাবার নষ্ট করে দেব এবং তোমরা তা খেতে পারবে না। এরপরে গোরিং চুপচাপ বসে যায়। এদিকে হঠাৎ খাবারের সাথে একটা মেয়ে আসে এবং এটা সেই মেয়ে যাকে গোরিং সহযোগিতা করছিল এবং গোরিংকেও সেই মেয়েটি সহযোগিতা করেছে। এরই মাঝে ইমুগুরির সাথে যে কুকুরটা ছিল সে খাবারের একটা টুকরো নিয়ে খাটের নিচে চলে যায় এবং রুমটা গরম হতে থাকে। গোরিং সেই খাবারের টুকরাটি বের করে ফেলে দেয়। এদিকে সেই মেয়েটি, যে মেয়েটিকে গোরিং সহযোগিতা করেছে, সে অসুস্থ। পরের দিন খাবারের টেবিলের সাথে তাকে নিচে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে সে চলে যায়। ইমুগুরি গোরিংকে জানায় তার ক্যান্সার হয়েছে আর সে তার জীবনের শেষ সময় এই সংস্থায় কাটাতে চায় এবং সবকিছু দেখতে চায়, সবকিছু ঠিক করার চেষ্টা করতে চায়। এর মধ্যেই ফ্লোর চেঞ্জ হওয়ার সময় চলে এসেছে, মানে আরেকটা মাস চলে এসেছে। চোখ খুলে ইমুগুরি দেখতে পারে 202 নাম্বার ফ্লোরে আছে তারা এবং সেখানে অবশ্যই খাবারের সমস্যা হবে। ইমুগুরি ভয়ে সুইসাইড করে নেয়। এখানে যেন গোরিং বেঁচে থাকতে পারে, হয়তোবা এই কারণেই ইমাগুরি মারা যায়। তো যাই হোক, গোরিং এর মাথার ভিতরে হিমাকাশি এবং ইমাগুরির কথাগুলো বাজছিল। দেখতে দেখতে 1 মাস অনেক কষ্টেই চলে যায়। হঠাৎ তার চোখ খোলে এবং সে লক্ষ্য করে সে 6 নম্বর জেলে আছে। এবার তার সঙ্গী ভারত নামের একজন ছিল এবং সে চেষ্টা করছিল ধীরে ধীরে উপরের দিকে ওঠার এবং সেখান থেকে বের হয়ে যাওয়ার। তবে উপরের ফ্লোরে অর্থাৎ 5 নম্বর ফ্লোরে যারা ছিল তারা তাকে ধোকা দিয়ে দেয়। অবশ্যই গোরিং তাকে বাঁচিয়ে নেয় এবং সেখানে তারা অনেকক্ষণ কথাবার্তা বলে এবং বেশ কিছু বিষয় নিয়ে তারা উপলব্ধি করতে পারে যে আসলে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত সকলকে সহযোগিতা করা দরকার এবং যারা প্রত্যেক দিন খাবার না খেতে পেয়ে মারা যাচ্ছে তাদেরকে খাবার খাওয়ানো দরকার। পরের দিন তাদের ফ্লোরের ভিতরে যা যা ছিল সেগুলো নিয়ে গোরিং এবং ভারাত দুজনে খাবারের টেবিলের সাথে নিচে নেমে আসে এবং যারা যারা প্রত্যেক দিন খাবার খেতে পাচ্ছিল তাদেরকে একদিন করে না খাইয়ে রাখে এবং নিচের দিকে যারা তাদের উপরে বিদ্রোহ করছিল তাদেরকে মারধর করে হলেও খাবারের থেকে দূরে রাখে। এখানে একটি কেক ছিল যেটা সব থেকে নিচের ফ্লোরের এবং তারা এই কেকটিকে একদম নিচের ফ্লোরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা যদি একদম নিচের ফ্লোরে নিয়ে যেতে পারে তারা, তাহলে সবসময় ঘটে যাওয়া যে রুলস, মানে একদম নিচের ফ্লোরে খাবার না পৌঁছানো, এটা ভেঙে যাবে এবং তারা এই স্বপ্নটাই দেখছে। অনেকদিন যাবত যারা না খেয়ে আছে তাদেরকে তারা খাওয়ায় এবং যারা যারা খাবার পাচ্ছে না তাদেরকে খাবার দেয়। অনেকে এর মাঝখানে মারা যাচ্ছে এবং অনেকে সঙ্গীদেরকে মেরে খাচ্ছে। এইসব বিষয় দেখে গোরিং এবং ভারাত দুজনে মিলে অনেকের সহযোগিতারও চেষ্টা করে। অন্যজনের সহযোগিতা করতে করতে তারা দুজনেও আহত হয়। এমন একটা খুনির পাল্লায় তারা পড়ে যারা কিনা আরেকজনকে নির্মমভাবে হত্যা করতেও তাদের বাঁধবে না। তো যাই হোক, কোন রকম তারা এখান থেকে বেঁচে যায় এবং এত কিছুর পরে তারা অবশেষে 333 অর্থাৎ একদম শেষ ফ্লোরে চলে আসে। প্রথমে কাউকে না দেখলেও খাটের নিচে একটা বাচ্চা মেয়েকে তারা লক্ষ্য করে। তারা দুজনেই অবাক হয়ে যায় এবং সেই কেকটা সেই বাচ্চা মেয়েটাকে খাওয়ায় এবং তারা খুশি হয়ে যায়। সেখানে ভারাত মারা যায়। সেখান থেকে গোরিং এবং তার সাথে থাকা সেই মেয়েটি তারা নিচে নেমে আসে। পরিশেষে দেখা যায় গোরিং এর মাথার ভিতরে ত্রিমাগাশি এবং ইমুগুরি কথা বলতে থাকে। আর এখানে গল্পের শেষে প্রশ্ন রেখে যায় গোরিং কি বেঁচে আছে কিনা এবং এটার সেকেন্ড পার্টের জন্য দর্শকদের অপেক্ষা করতে বলে। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটি? আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।